চীন সফরের তৃতীয় দিন বেলা ১১টায় বেইজিংয়ের ঐতিহাসিক দ্য গ্রেট হলে আসেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। এ সময় তাকে উষ্ণ অভ্যর্থনা জানান দেশটির প্রধানমন্ত্রী লি কিয়াং। এ সময় প্রধানমন্ত্রীকে দেয়া হয় গার্ড অফ অনার। দেশটির ৩ বাহিনীর একটি সুসজ্জিত দল গান স্যালুট দিয়ে সম্মান জানান তাকে। পরে দুই প্রধানমন্ত্রী নিজ নিজ দেশের প্রতিনিধিদের নিয়ে বসেন আনুষ্ঠানিক বৈঠকে, যাতে উঠে আসে নানা ইস্যুতে দ্বিপাক্ষিক সহযোগিতা বাড়ানোর বিষয়টি। এ সময় বাংলাদেশকে $1 বিলিয়ন অর্থ সহযোগিতার আশ্বাস দেয় চীন। আলোচনা হয় বাণিজ্য ঘাটতি কমানো ও রোহিঙ্গা সংকট ইস্যুতেও। এরপর দুই নেতার উপস্থিতিতে ঢাকা বেইজিংয়ের মধ্যে ২১টি সমঝোতা স্মারক ও 7টি ঘোষণাপত্র সই হয়। পরে সই হয় কৃষি বিষয়ে আরও একটি সমঝোতা স্মারক। চীনের মাননীয় প্রধানমন্ত্রী বাংলাদেশকে $1 বিলিয়ন ইকোনমিক অ্যাসিস্ট্যান্স দেওয়ার কথা ঘোষণা করেছেন এবং তিনি বলেছেন যে বাংলাদেশের সাথে সম্পর্ককে তারা অত্যন্ত মূল্য দেয়। মাননীয় প্রধানমন্ত্রী এছাড়াও চীনের প্রধানমন্ত্রীর সাথে রোহিঙ্গা সমস্যা সমাধানে তাদের সহায়তা কামনা করেছেন এবং মাননীয় প্রধানমন্ত্রী চায়নার সাথে যে আমাদের ট্রেড গ্যাপ আছে সেটি কমানোর উপর বিশেষ গুরুত্ব দিয়ে আলোচনা করেছেন এবং সেই ক্ষেত্রে চাইনিজ প্রধানমন্ত্রীও বাংলাদেশ থেকে আরও বেশি পণ্য আমদানির কথা তিনি বলেছেন। এরপর স্থানীয় সময় বিকেল ৪টায় প্রধানমন্ত্রী বৈঠকে বসেন চীনের প্রেসিডেন্ট শি জিনপিং এর সাথে। এতে উপস্থিত ছিলেন দুদেশের উচ্চ পর্যায়ের প্রতিনিধি দল। বৈঠকে উঠে আসে বাংলাদেশ চীনের স্বার্থ সংশ্লিষ্ট নানা ইস্যু। সাদবিন শফিক, চ্যানেল 24। এক যুগ আগে বহদ্দারহাট ফ্লাইওভার ধসে মর্মান্তিকভাবে প্রাণ হারান ১৩ জন। সে মামলায় বুধবার চট্টগ্রামের চতুর্থ অতিরিক্ত মহানগর দায়রা জজ শরীফুল আলম ভূঁইয়া যে রায় ঘোষণা করেন তাতে ৮ আসামিকে দেয়া হয় ৭ বছরের কারাদণ্ড। রায়ের পর্যবেক্ষণে বলা হয়, এই ঘটনা দেশের যোগাযোগ ব্যবস্থায় বড় একটি কালো অধ্যায়, যাতে ঠিকাদারি প্রতিষ্ঠান মীর আক্তার ও পারিসার দায়িত্বরত কর্মীদের গাফিলতি ছিল। এতে সাজা দেয়া না হলে ভবিষ্যতে এমন কাজে ঠিকাদারি প্রতিষ্ঠানের জবাবদিহিতা হুমকির মুখে পড়বে এবং এই ধরনের আরও দুর্ঘটনার সংখ্যা রয়েছে বলে উল্লেখ করা হয় পর্যবেক্ষণে। ৩০৪-এর এতে উনি 5 বছরের দিয়েছেন এবং ৩৩৮-এ 2 বছরের সাজা দিয়েছেন। আমরা রায়ে এবং ৩ লক্ষ টাকা জরিমানা দিয়েছেন। আমরা রায়ে যথেষ্ট সন্তুষ্ট এবং এটা ইতিহাস হিসাবে সারা বাংলাদেশে এটা কার্যকর থাকবে। বাংলাদেশের মধ্যে যতগুলি ঠিকাদারি প্রতিষ্ঠান আছে এই ধরনের বড় বড় প্রতিষ্ঠান যে কাজ করতেছে তারা অবহেলা করলে এই ধরনের সাজা হবে, এটা হলো জেনারেল একটা মেসেজ। রায়ের পরই জামিনে থাকা সব আসামিকে পাঠানো হয় কারাগারে। তবে রায়ে অসন্তোষ জানান আসামি পক্ষের আইনজীবী। দুই প্রান্তে কোনো ইঞ্জিনিয়ার ছিল, কোনো ইঞ্জিনিয়ারকে কাজ করতে দেখেছে বা এই মামলার কোনো আসামিকে সেখানে কাজ করতে দেখেছে, এরকম কোনো সাক্ষী বিজ্ঞ আদালতের সাক্ষ্য প্রদান করে নাই। এই মামলার অন্যদের ব্যাপারে বলবো না, আমাদের যাদের ব্যাপারে আজকে সাজা দেওয়া হয়েছে আমরা সেই রায়ের বিরুদ্ধে আমরা বিক্ষুব্ধ হয়েছি। যথাযথ রায় হয়নি, আমরা এই রায়ের বিরুদ্ধে উচ্চ আদালতে যাব। ২০১২ সালের ২৪ নভেম্বর রাতে বহদ্দারহাটে নির্মাণাধীন ফ্লাইওভার ধসে পড়ে। এই ঘটনায় ২৫ জনকে আসামি করে মামলা হলেও ৮ জনের নামে চার্জশিট দেওয়া হয়, যদিও তাতে রেহাই পান চট্টগ্রাম উন্নয়ন কর্তৃপক্ষের কর্মকর্তারা। মামলার অভিযোগ গঠন হয় ২০১৪ সালের ১৮ জুন। রনি দত্ত, চ্যানেল 24, চট্টগ্রাম। পূর্ব ঘোষণা অনুযায়ী বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের ব্যানারে বাংলা ব্লকেট কর্মসূচিতে শিক্ষার্থী ও চাকরি প্রত্যাশীরা। সকালে পুলিশি বাধা অতিক্রম করে শাহবাগে অবস্থান নেন আন্দোলনকারী শিক্ষার্থীরা। বন্ধ করে দেয়া হয় যান চলাচল। একে একে গুলিস্তান, মোয়াখালী, ফার্মগেট, সায়েন্স ল্যাব সহ রাজধানীর গুরুত্বপূর্ণ সব পয়েন্ট অবরোধ করে শিক্ষার্থীরা। এই বৈষম্যর বিরুদ্ধেই কিন্তু স্বাধীনতা আন্দোলন হয়েছিল। আবারও স্বাধীনতার 53 বছর পর সেই বৈষম্য ফিরে এসেছে। আমরা ভাবছিলাম 18 সালে সব শেষ, সবকিছু আমরা সুন্দর মতো করে ফেলছি, কিন্তু 24 সালে যখন এই ইস্যুটা আবার আসছে তখন এখন আসলে পার্মানেন্ট সলিউশন না হওয়া পর্যন্ত আমরা যাইতে পারি না। যারা আমাদেরকে এই প্রশ্ন করতেছে যে আমাদের আন্দোলনের যৌক্তিকতা নেই, তাদেরকে আমি বলবো যে তারা সংবিধানের যৌক্তিকতা নেই বলে প্রশ্ন করতেছে, রাষ্ট্রের যৌক্তিকতা নেই বলে প্রশ্ন করতেছে।
কোটা ইস্যুতে স্থায়ী সমাধান চান আন্দোলনকারীরা। দাবি প্রথম থেকে চতুর্থ শ্রেণীর চাকরি পর্যন্ত সংস্কার। সম্পূর্ণ উঠিয়ে দেওয়ার বিরোধিতা করে বলেন সর্বোচ্চ 5% কোটা থাকতে পারে। ন্যূনতম পর্যায়ে খুবই দরকার, সেটা রাখা বাদে বাকি কোটার প্রয়োজন নাই। আমরা যাতে মেধার ভিত্তিতে নিয়োগ পাই, চাকরিতে যাইতে পারি। কোটা থাকলে তো আমিও ভবিষ্যতে চাকরি পাবো না। নতুন পরিপত্র জারি করে এটা যদি বাস্তবায়ন করার সিদ্ধান্ত নিয়ে নেয় তাহলে আমরা আবার ক্লাসে ফিরে যাব। নির্বাহী বিভাগের কাছেই কোটা সমস্যার চূড়ান্ত সমাধান চান আন্দোলনকারীরা। ঘোষণা দেন দাবি আদায় না হওয়া পর্যন্ত রাজপথে থাকার। এই যে পরিপত্রের যে বৈধ অবৈধের যে খেলা, এই খেলা কিন্তু শেষ হচ্ছে না। আমরা চাই একটি স্থায়ী সমাধান। নির্বাহী বিভাগ থেকে যতক্ষণ পর্যন্ত না সুস্পষ্ট কোনো বক্তব্য আসছে কমিশন গঠন করার বিষয়ে, এবং এই কমিশন গঠনের মধ্য দিয়ে আমাদের কোটার যৌক্তিক সংস্কার করবে, ততক্ষণ পর্যন্ত আমরা রাজপথ ছাড়ছি না। কোটা বিরোধী আন্দোলনে রাজধানীর বাইরেও অবস্থান ছিল শিক্ষার্থীদের। চট্টগ্রাম সহ সব বিভাগীয় শহর ও বিশ্ববিদ্যালয়ের রাস্তা অবরোধ করে বিক্ষোভ হয়। সড়ক, মহাসড়ক ও রেলপথও অবরোধ করেন শিক্ষার্থীরা। এতে ভেঙে পড়ে সারা দেশে যোগাযোগ ব্যবস্থা। মাঠে নামার একটাই উদ্দেশ্য, এই কোটা হচ্ছে বাতিল দিতে হবে। যত অযৌক্তিক কোটা আছে এবং বৈষম্যমূলক কোটা আমরা নিরসন চাই। পরে ব্লকেট তুলে নেওয়া হলেও রাজধানী জুড়ে ছিল তীব্র যানজট। জুমাতুল বিদা, চ্যানেল 24, ঢাকা। রাষ্ট্র সংস্কারের কাজ চলছে, সাময়িক অসুবিধার জন্য দুঃখিত। তবে প্রশ্ন হলো, ঘন্টার পর ঘন্টা পথে আটকে থাকা মানুষকে বাংলা ব্লকেডের এই নোটিশ কতটুকু স্বস্তি দিচ্ছে, নাকি দিন শেষে বাংলা ব্লকেড সাধারণকেই অবরুদ্ধ করে রাখছে? সকাল থেকে একরকম অচলই বলা চলে রাজধানী ঢাকাকে। নগরের গুরুত্বপূর্ণ 17টি পয়েন্ট সহ বেশিরভাগ সড়ক, মহাসড়ক ছিল আন্দোলনরত শিক্ষার্থীদের স্লোগান মুখর অবরোধে। ফলে চোখে পড়ে যানবাহনের দীর্ঘ সারি। সময়ের হাত ধরে যা আরও দীর্ঘ হয়, সাথে বাড়তে থাকে নাগরিক ভোগান্তিও। আমার বোন অনেক অসুস্থ, সেই ক্ষেত্রে তো আমরা এই যে হাঁটতে পারতেছে না, তারপর আমরা নিয়ে যাচ্ছি, এই শুধু শুধু আমাদেরকে কষ্ট দেওয়া। কোটা আন্দোলনে আমি আটকে গেছি। আমি নিজেও একজন হার্টের পেশেন্ট ভাই। আমার দুপুরে লাঞ্চ করতে হবে, ওষুধ খেতে হবে। এটা কাজ করে আইছি, বাসদা জামু কইছি, বাসদা ভাগ্য নাই, অন হাইটেই যাইতাছি। কি করব, পোলাপান নামে রিকশা দেয়া পাঠায় দেয়া, অনেক কোনো দিকে যাওয়ার পাচ্ছি না, এজন্য বয়ে আছি। এই যেমন বয়োবৃদ্ধ এই মানুষটি আন্দোলনের ভিড়ে থমকে যাওয়া পা দুটি ঠিক বুঝে উঠতে ব্যর্থ কোন পথ দিয়ে আর কিভাবেই বা যাবেন গন্তব্যে। এদিকে বাসের সব যাত্রী নেমে গেলেও ছোট বাচ্চা কোলে একা ফাহিমাও যেন অসহায়। 2-3 ঘন্টা হলো বসে আছি, খুব সমস্যার মধ্যে পড়েছি বাচ্চা নিয়ে। পুরো রাস্তা তো জ্যাম হয়ে রয়েছে, বুধবারটা থেকে হাইটে আইছে এই গরম রোদে। এটা কি বাংলাদেশ? ভোগান্তির কথা জানতে চাইলাম, কিন্তু আপনি হাসি দিলেন কেন? কি করব, হাসবই তো, আমরা তো হাসির পাত্র হই, হাসবো না? ভোগান্তির কষ্ট কান্না করে কি করব, কার কাছে কাঁদবো? আবার সড়ক যাদের রোজগারের দিনলিপি, তাদের ভাগ্যটাও আটকে ছিল বাংলা ব্লকেটে। ঘুরছে না গাড়ির চাকা, মিলছে না অর্থ। দিন শেষে হয়তো বাড়ি ফেরাটা শূন্য হাতেই। যদিও অনেকের মত, আন্দোলন যৌক্তিক হলে ভোগান্তি মেনে নেওয়া যায়, তবে তারও একটা দাড়ি প্রয়োজন। আমাকে অনেক ক্ষতি, আমাদের ব্যবসা চল বদ্ধ হয়ে যায়, সবই অচল হয়ে যায়। আমাদের তো চলে না, আমরা তো সাধারণ মানুষ, আমাদের রাস্তা নেই, শেষ। বাংলাদেশের প্রেক্ষাপটে যে আপনি যে সহজভাবে একটা দাবি কেউ আদায় করে নিচ্ছে, সেই সুযোগও নাই, আর সংস্কৃতিও নাই। অনেকে বলছেন আন্দোলনের ভিন্ন উপায় খোঁজা প্রয়োজন, নইলে নিরুপায় মানুষের ভোগান্তি ছাড়া উপায় বাকি। আর তাই কোটা আন্দোলনের বিষয়টিকে আমলে নিয়ে দ্রুত সমাধানের আর্জি সাধারণের। নীল মাহবুব, চ্যানেল 24, ঢাকা। জাতীয় রাজস্ব বোর্ডের সাবেক সদস্য মতিউর রহমান কোথায়, তা নিয়ে ধোঁয়াশা কাটছেই না। ধানমন্ডি ৮ নম্বর সড়কের এই বাড়ির ৫ম তলায় নিজ ফ্ল্যাটে থাকতেন মতিউরের দ্বিতীয় স্ত্রী শাম্মী আখতার শিবলি এবং 2 ছেলে ইফাত ও ইরফান। দুর্নীতির খবর ছড়িয়ে পড়ার পর দেশ ছেড়েছেন তারাও। এদিকে ঈদের ছুটির পর বদলি হওয়া দপ্তর অর্থ মন্ত্রণালয়ের অভ্যন্তরীণ সম্পদ বিভাগে যোগদান নিয়েও রয়েছে ধোঁয়াশা। এ বিষয়ে সংশ্লিষ্ট দপ্তরের কেউ কথা বলতে রাজি হননি। এগুলো
না 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 এমনি অফিসে করে কিনা আসেনি না আর ওর ভবন অর্থ বিষয়টিকে শাস্তিযোগ্য অপরাধ বলছেন সাবেক এই সচিব। 24 ঘন্টার মধ্যে তার যোগদান করা বাধ্যবাধকতা ছিল। এখন উনি যোগদান যদি না করে থাকেন, যেটা আমরা জানতে পারছি মিডিয়ার মাধ্যমে যে উনি যোগদান করেননি এখনও, তাহলে এটা তার একটা অপরাধ হয়েছে। এই জন্য তাকে সেই আইন অনুযায়ী তার বিরুদ্ধে এখন ব্যবস্থা গ্রহণ করতে পারে কর্তৃপক্ষ। দুর্নীতি একটি মানসিক রোগ বলে মন্তব্য তার। এবং দুর্নীতিতে পঙ্কিলতায় নিমজ্জিত হওয়া একটা মানসিক রোগ, এবং এইসব রোগের চিকিৎসা হলো একটাই, তাদের ধরা, তাদের ব্যাপারে মামলা করা। কাজী ফয়সাল, চ্যানেল 24, ঢাকা। শ্যামপুরে কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের কেন্দ্রীয় প্যাকিং হাউস। রপ্তানির আগে কাঁচা পণ্যের মান যাচাই ও প্যাকিংয়ের সুবিধার জন্য এই ল্যাবরেটরিকে আন্তর্জাতিক মানে তৈরির উদ্যোগ নেয় সরকার। 2021 সালে নেয় এই প্রকল্পের ব্যয় ধরা হয় 158 কোটি টাকা। প্রকল্পের মেয়াদ শেষ হবে 2025-এর জুনে। নিয়ম অনুযায়ী প্রকল্পের কাজ শেষ হওয়ার পরই অর্থ ছাড় করে সংশ্লিষ্ট বিভাগ, কিন্তু এখানে হচ্ছে উল্টোটা। এ যেমন 30,617 স্কোয়ার ফিটের 6তলা ভবনের নির্মাণ কাজ চলছে, মাত্র পাইলিংয়ের ক্যাপের কাজ শুরু হয়েছে, কিন্তু এরই মধ্যেই সিভিল ওয়ার্কের 12 কোটি টাকার মধ্যে 4 কোটি 75 লাখ টাকা তুলে নিয়েছে ঠিকাদারি প্রতিষ্ঠান মেসার্স মাল্টিবিজ ইন্টারন্যাশনাল। জুন মাসের 11 ও 19 তারিখ দুটি ভাউচারের মাধ্যমে এই অর্থ ছাড় করা হয়, যেখানে দেখা যায় ডরমিটরি নির্মাণ হয়নি, অথচ এর নানাবিধ খরচে দেখানো হয়েছে ওই হিসাব। যে ল্যাবরেটরিকে আধুনিকায়নের জন্য করা হচ্ছে এত কিছু, সেখানেও রয়েছে গরমিল। যেমন কেন্দ্রীয় প্যাকিং হাউসের টক্সিকোলজি ল্যাবে নতুন 18টি মেশিন সরবরাহ করার কথা ঠিকাদারি প্রতিষ্ঠান কার্নেল ইন্টারন্যাশনালের। মেশিন সরবরাহ হয়েছে ঠিকই, তা কাগজে, বাস্তবে নয়। অথচ রাষ্ট্রীয় কোষাগার থেকে এ বাবদ ছাড় হয়ে গেছে 11,10,00,000 টাকা। যেখানে পাইলিং ছাড়া কোনো অবকাঠামো হয়নি, সেখানে প্রথম ও দ্বিতীয় তলার বিল কিভাবে স্বাক্ষর করলেন, এমন প্রশ্নের কোনো সদুত্তর মেলেনি প্রকল্প পরিচালকের কাছ থেকে। কোনটা এই টাকাটা যে ছাড় করলেন কিসের ভিত্তিতে দিলেন? কারণ এটা তার যে কাজটা ছিল সেটা করছে, এটা কনসালটেন্টের আমার আছে, আমরা সরেজমিনে দেখছে, তারপরে দিছে। দুঃখিত, কাঙ্ক্ষিত নম্বরটিতে এই মুহূর্তে সংযোগ দেওয়া সম্ভব হচ্ছে না। দুই ঠিকাদার প্রতিষ্ঠানের একটি মাল্টিবিজ ইন্টারন্যাশনালের কর্ণধার মোহাম্মদ ইকবালের সাথে যোগাযোগের চেষ্টা করা হলে তার ফোন বন্ধ পাওয়া যায়। এমনকি কাজ পাওয়ার জন্য নিজ প্রতিষ্ঠানের যে ঠিকানা ব্যবহার করা হয়েছে তাও ভুয়া। কার্নেল ইন্টারন্যাশনালের ব্যবস্থাপনা পরিচালকের দাবি, এখনও সব মালামাল দেওয়া হয়নি, যতটুকু বিল পাওয়া গেছে ততটুকু মালামাল পৌঁছেছে। আমি বলি আপনার বাই দিস টাইম আমাদের প্রোডাক্ট চলে আসার কথা ছিল, হ্যাঁ, জুন এন্ডিং তো, কিন্তু সব প্রোডাক্ট আসে নাই। তো যেহেতু আমাদের প্রোডাক্ট আসে নাই, আমরা সাবমিট করেছিলাম, কিন্তু আমাদের এটা অ্যাপ্রুভ হয় নাই। যদিও প্রকল্প পরিচালক দাবি করেছিলেন টক্সিকোলজি ল্যাবের সব মালামাল পৌঁছেছে, সোমবার চ্যানেল 24-এর ক্যামেরা শ্যামপুরের প্রকল্প এলাকায় গেলে তড়িঘড়ি করে পরের দিন মঙ্গলবার রাতে কয়েকটি বাক্স নেওয়া হয়। শফিকুল ইসলাম সবুজ, চ্যানেল 24, ঢাকা। মহামারীর পর থেকে যুক্তরাষ্ট্রের অর্থনীতিতে যে চাপ এসেছে তা এখনও সামাল দেয়া যায়নি। স্বপ্নের দেশটিতে দুঃস্বপ্ন ভর করেছে সাধারণের উপর। তাই তো বছরের শুরু থেকে কর্মসংস্থানের গ্রাফ খুব একটা নজর কাটতে পারেনি। তারপরও আশার আলো কিছুটা দেখা গেছে মে ও জুনে। এপ্রিলে দেশটিতে ঝিমিয়ে পড়া শ্রমবাজার হয়েছে কিছুটা চাঙা। তথ্য বলছে মে মাসে 2.25 লাখ ও জুন মাসে 2 লাখ নতুন চাকরির সৃষ্টির পূর্বাভাসের বিপরীতে 2,72,000 ও 2,77,000 মানুষের কাজের সুযোগ হয়েছে। কর্মসংস্থানের পালে অঙ্কের হাওয়া লাগলেও নতুন কর্মীদের 3/4 কর্মী যোগদান করেছে সরকারি বিভিন্ন খাতে এবং স্বাস্থ্যসেবায়। ফলে প্রয়োজনীয় বিভিন্ন খাতে রয়ে গেছে কর্মী সংকট। এখনও 66 লাখ চাকরি প্রত্যাশী রয়ে গেছে বেকারি। এক বছর আগেও এই সংখ্যাটা ছিল 61 লাখ। আমাদের শ্রমবাজার গতি আসছে ঠিকই, কিন্তু বেকারত্বের হারও বেড়েছে। সাম্প্রতিক মাসগুলোর বেকারত্বের হারের দিকে খেয়াল করলে ফেডারেল রিজার্ভের নীতি নির্ধারকরা বুঝবেন যে মূল্যস্ফীতি খুব শীঘ্রই 2% নেমে আসবে।
the economy might hit a hard landing or even a soft landing. Look at this. Look at that. What do you think about অন্যদিকে গত 5 বছর ধরে যুক্তরাষ্ট্রে শুরু হয় লাগাম ছাড়া মূল্যস্ফীতি। শুরু হয় ব্যাংক সুদের হার বাড়ানোর প্রতিযোগিতা। মূল্যস্ফীতি 2% নামিয়ে আনার লক্ষ্যে গত জুলাই থেকে ব্যাংক সুদের হার 5.5% ধরে রেখেছে ফেড, যা 22 বছরের মধ্যে সর্বোচ্চ। তবে অর্থনীতিবিদদের পূর্বাভাস, সেপ্টেম্বরে দীর্ঘ 30 মাস পর ব্যাংক সুদের হার কমাবে ফেড, এমন সম্ভাবনা 77%। 2022-এর মার্চ থেকে 2023-এর জুলাই পর্যন্ত মোট 11 বার সুদের হার বাড়িয়েছে ফেডারেল রিজার্ভ। নুসরাত মৌমি, চ্যানেল 24। কোটা নিয়ে গেল কদিন, জলঘোলা কম হয়নি। চলতি বছরের 5 জুন হাইকোর্ট এক রায়ে বলেছিলেন মুক্তিযোদ্ধা কোটা বহাল রইল। এরপর থেকে আন্দোলন গেল বৃহস্পতিবারের পর বাড়তেই থাকে। মঙ্গলবার হঠাৎ করে ঢাকা বিশ্ববিদ্যালয়ের কয়েকজন শিক্ষার্থী কোটার রায় স্থগিত চেয়ে চেম্বার আদালতে যান। আভাস মেলে নির্ধারিত দিনের একদিন আগেই শুনানির। বুধবার সুর নরম হয় সব পক্ষের, উঠে আসে আন্দোলন ও দুর্ভোগ প্রসঙ্গ। সব শুনে আপিল বিভাগ হাইকোর্টের রায়ের উপর স্থিতাবস্থা জারি করেন। সাবজেক্ট ম্যাটারের উপরে স্থিতি অবস্থা দিয়েছেন 4 সপ্তাহের জন্য। 4 সপ্তাহ পরে 7-8 তারিখে ফিক্স করা হয়েছে। 7-8 তারিখে আবার হিয়ারিং এর জন্য আসবে, তখন আদালত জাজমেন্ট দেখে পূর্ণাঙ্গ বিবেচনা করবেন। এ নিয়ে প্রধান বিচারপতি বলেন শিক্ষার্থীদের ক্লাসে ফিরতে। পরে অ্যাটর্নি জেনারেল বলেন এই আদেশে কোটা বাতিল করে 2018 এর পরিপত্রটি বহাল থাকলো, ফলে কোটা আন্দোলনের আর যৌক্তিকতা নেই। তাদের যদি কোনো গ্রিভান্স থাকে তারা যেন এখানে এসে পক্ষ হয়ে তারা বলতে পারে, সেটাও কিন্তু তাদের আদেশে এটা আছে। অতএব এখন আর কোনো যৌক্তিক তাদের কোনো কারণ নেই, তারা অবশ্যই এটা বন্ধ করে দিবে, বন্ধ করে তাদের অবস্থানে ফিরে যাওয়া উচিত, কারণ তাদের কোনো আন্দোলন আর করার এবং জনদুর্ভোগ বাড়ানোর কোনো যৌক্তিক কারণ এখন আর নাই তাদের। 7 আগস্ট মামলাটি ফের শুনানির জন্য তোলা হবে দেশের সর্বোচ্চ আদালতে। মাসুদুর রহমান, চ্যানেল 24, ঢাকা। খুব একটা সুখের ছিল না শুরুর গল্পটা। বছর 3 আগে হঠাৎই মারা যায় সুমন সরকারের খামারের 4টি গরু। আর্থিকভাবে খানিকটা মুষড়ে পড়েন তিনি। পাল্টান সিদ্ধান্ত, গরুর পরিবর্তে শুরু করেন মহিষ মোটা তাজাকরণ। মাত্র 6টি দিয়ে শুরু হলেও এখন খামারে মহিষের সংখ্যা 180, যেখানে বিনিয়োগ 80 লাখ টাকা, আর 3 বছরের ব্যবধানে মুনাফার আশা অন্তত 30 লাখের। গরুর চেয়ে মোষে মাংস বৃদ্ধি বেশি হয়, এটা আমার জ্ঞানেরও কথা, সার্জনদেরও কথা। এই জন্য আমার মহিষের ফার্ম আমি করছি। আসলে মোষে আমি দেখতেছি লাভবান। প্রতিদিন সুমনের খামারে 3 থেকে 4 টন গোবর উৎপাদন হচ্ছে, যা জৈব সার হিসেবে ব্যবহার হচ্ছে কৃষি জমিতে। প্রতি টন গোবরের দাম মিলছে 1,500 টাকা পর্যন্ত। এতে তিনি নিজে যেমন স্বাবলম্বী, তেমনি খামারে কর্মসংস্থান হয়েছে আরও 20 জনের। 15,000 টাকা মনে করেন আল্লাহর মধ্যে আমার সংসার চলে এবং আমার কিস্তি চলে এবং আমি গুছেও রাখতে পারি। এই খামার দিয়ে আমাদের অনেকের সংসার চলছে। আমরা মাস গেলে 15,000 টাকা বেতন পাই। ব্যাপক চাহিদা, আমরা প্রতিদিন 2-4 গাড়ি এখান থেকে নিয়ে যাই আমরা বিক্রয় করি। অপ্রচলিত খামার মহিষের বাড়তি মাংসের জোগাড় দেয়, রোগবালাইও তুলনামূলক কম। স্থানীয় প্রাণী সম্পদ অধিদপ্তরের রয়েছে নিয়মিত তদারকি, দেয়া হচ্ছে বিনামূল্যে ভ্যাকসিন। তাদেরকে আমরা বিভিন্নভাবে পরামর্শ দিয়ে আসছি এবং আপনারা জানেন গরুর চেয়েও মহিষের রোগ ব্যাধি তুলনামূলক কম। মহিষের শুধু একটাই রোগ বেশি হয়, সেটা হচ্ছে গলাফোলা রোগ, এবং গলাফোলা রোগের টিকা আমাদের অ্যাভেলেবেল আছে। আমরা প্রত্যেকটা খামারে আমরা গলাফোলার টিকা আমরা প্রত্যেকটা মহিষকে আমরা নিশ্চিতভাবে আমরা সরবরাহ করতে পেরেছি। মহিষ চাষের মাধ্যমে অপ্রাতিষ্ঠানিক এ খাতে দেখা দিয়েছে প্রাণীজ অর্থনীতির নতুন সম্ভাবনা। তবে শঙ্কা ভারতীয় মহিষ বা মহিষের মাংস আমদানিতে। ডেস্ক রিপোর্ট, চ্যানেল 24। আমানত গ্রহণ ও ঋণ বিতরণের পাশাপাশি বাংলাদেশ ব্যাংকের হয়ে ট্রেজারি বিল বন্ডও বিক্রি করে রাষ্ট্রীয় মালিকানাধীন রূপালী ব্যাংক। তথ্য অনুযায়ী গেল জুনে তাদের মাধ্যমে এই কার্যক্রম করতে বিজনেস পার্টনার বা বিপি অ্যাকাউন্ট খোলেন 117 জন গ্রাহক, অথচ 1 বছর আগেও তা ছিল শূন্য।
শুধু রূপালী ব্যাংক নয়, অন্যান্য প্রতিষ্ঠানের মাধ্যমেও এই হিসাব খোলার প্রবণতা বেড়েছে জোরালোভাবে। বাংলাদেশ ব্যাংকের হিসাবে 2023 সালের জুনে ৩,৬৫৮টি হিসাব থাকলেও 2024-এর জুনে তা ছাড়িয়েছে 9,874টি। মূলত উচ্চ সুদহার ও নিরাপত্তার কারণেই এদিকে ঝুঁকছেন সাধারণ মানুষ। কেননা বর্তমানে 3 মাস মেয়াদে ট্রেজারি বিলে মুনাফা পাওয়া যাচ্ছে 11.65%, আর 2 বছর মেয়াদি ট্রেজারি বন্ডে তা 12.31%, যা ব্যাংক খাত থেকেও বেশ খানিকটা উপরে। আমার ব্যাংকের অনেক কাস্টমার, আমি মিউচুয়াল ট্রাস্ট ব্যাংকের প্রাইমারি ডিলার, দেখা যাচ্ছে এরকম অনেক রিকোয়েস্ট প্রতিদিনই পাচ্ছি যারা বিপি অ্যাকাউন্ট খুলে আপনার ইনভেস্টমেন্ট করছে। এটা কিন্তু সত্যি এগেইন এটা গভর্নমেন্টের ওখানে চলে যাচ্ছে। আমার এখান থেকে কিন্তু ওই টাকাটা কিন্তু মানে ব্যাংকিং সার্কেলের যে সার্কুলেশনের যে টাকাটা আছে সেখান থেকে চলে যাচ্ছে। এদিকে 2020 সালের জুনে 66,200 কোটি টাকার ট্রেজারি বিল বিক্রি হলেও গেল 4 বছরে তা বেড়েছে 2.5 গুণ। প্রায় একই হারে প্রবৃদ্ধি হচ্ছে ট্রেজারি বন্ডেও। বিশেষজ্ঞরা বলছেন, শুধু সুধার নয়, আস্থার অভাবেই ব্যাংক বিমুখ হচ্ছেন আমানতকারীরা। যদিও এই প্রবণতা সামষ্টিক অর্থনীতিতে ঝুঁকি বাড়াতে পারেও বলে মত তাদের। মানুষজন ব্যাংকে টাকা রাখতেছে না এই কারণে, কারণ যদিও ব্যাংকের রেট অফ ইন্টারেস্ট বাড়তেছে কিন্তু ওরা ভরসা করতে পারতেছে না, ওই যে আস্থা নষ্ট হয়ে গেছে। আমার লোকজনের টাকা ট্রেজারি বিলেতে সরকারের ব্যয় বেড়ে যাচ্ছে, প্রাইভেট সেক্টরের নেতিবাচক প্রভাব পড়ছে, এতে কিন্তু ব্যবসা আপনার একটু মন্তর হয়ে যাচ্ছে। আর সরকারি ঋণ বাড়ছে, এদিকে বৈদেশিক ঋণ বাড়ছে, আবার দেশীয় ঋণ বাড়ছে। এটা কিন্তু সামষ্টিক অর্থনীতির ব্যালেন্স বা স্থিতিশীলতার একটা হুমকি স্বরূপ বলা চলে। দেশের ব্যাংকগুলোতে বর্তমানে আমানতের সুদহার 10%-এর ঘরে। মাসুম মিয়া, চ্যানেল 24, ঢাকা। চীনা বিনিয়োগ ও সহযোগিতার পাল্লা ভারী করতে একরকম জোর প্রচেষ্টা দেখা যায় প্রধানমন্ত্রীর এবারের সফরে। অবকাঠামো, ডিজিটাল ইকোনমি, গণস্বাস্থ্য সহ গুরুত্বপূর্ণ বিভিন্ন খাতে বাংলাদেশ ও চীনের মধ্যে 21টি সমঝোতা চুক্তি সই হয়েছে। দুই দেশের বাণিজ্য ঘাটতি কমিয়ে আনার পাশাপাশি চীনা বিনিয়োগ আকর্ষণে এমন পদক্ষেপ নেওয়া হয়। এক্ষেত্রে চীনেরও বিশেষ কিছু লক্ষ্য রয়েছে। বিশেষজ্ঞরা মনে করছেন, সুসম্পর্ককে কাজে লাগিয়ে রপ্তানি উন্নয়নে চীনা বিনিয়োগ টানতে হবে। অবকাঠামো আমাদের দরকার আছে, কিন্তু মনে রাখতে হবে অবকাঠামো হলে সেটা হয়তো মধ্যম মেয়াদে বা দীর্ঘমেয়াদে আমাদেরকে সুবিধা দিবে। কিন্তু এখন বাংলাদেশের যে আমরা ম্যাক্রো ইকোনমিক যে ক্রাইসিসগুলো দেখছি, এখান থেকে খুব তাড়াতাড়ি মুক্তি পেতে হলে আমার কাছে মনে হয় যে চিন্তা করতে হবে যে বিনিয়োগটা আমাদের রপ্তানি ক্ষেত্রে আসবে কিনা। এমওইউ অ্যাজ খুব বেশি কিছু না, কংক্রিট বাংলাদেশ কি পাচ্ছে দ্যাট ইজ মোর ইম্পর্টেন্ট, সেটা বোঝা যাবে কয়েকদিন পরে হয়তো। বর্তমান প্রেক্ষাপটে বিশ্বের দ্বিতীয় বৃহত্তম দেশটির অর্থায়ন অত্যন্ত জরুরি, বিশেষ করে রপ্তানি উন্নয়নে। উন্মুক্ত বাণিজ্য চুক্তি সেপার মাধ্যমে বাণিজ্য ঘাটতি কমিয়ে আনার চেষ্টা হয়। তবে বিশেষজ্ঞরা বলছেন, টেকসই নীতি ও অনুকূল পরিবেশ নিশ্চিত করতে না পারলে সুফল মিলবে না খুব সহজে। পলিসি কন্টিনিউটি কিন্তু থাকতে হবে, যেন হঠাৎ করে পলিসি পরিবর্তন হলে তারা কিন্তু এফেক্টেড হবে এবং সেটা তারা চান না। বাংলাদেশের ইকোনমিক যে এখন ক্রাইসিসের দিকে যাচ্ছে, সেটার জন্য চাইনিজ হেল্প অবশ্যই দরকার। বাংলাদেশ সরকারকে বুঝতে হবে যে তারা যে ফরেন লোন করেছে, এটা আগামী বছর পর্যন্ত এটা দেন আর ভারে বাংলাদেশের ইকোনমি অনেক নিচের দিকে চলে যেতে পারে, যেটা আফ্রিকার কতগুলো গিয়েছে অলরেডি। ভূরাজনৈতিক সুবিধা পেতে চীন ভারতের সঙ্গে সরকারের নিরপেক্ষ সম্পর্ক বজায় রাখাটা খুব জরুরি বলে মনে করা হচ্ছে। বাংলাদেশ সরকার ইন্ডিয়া ভার্সাস চায়নার ক্ষেত্রে খুব কৌশলী হতে হবে। রাকিব হোসেন, চ্যানেল 24, ঢাকা। খুব আশা নিয়ে 52 শতক জমিতে মরিচের আবাদ করেছেন রাজবাড়ীর বালিয়াকান্দি উপজেলার নিখিল দাস। তবে সেই আশায় গুড়ে বালি। এই কৃষক জানান, গাছের পাতা শুকিয়ে যাওয়ায় ফলন হয়েছে কম। এ পর্যন্ত মাত্র 8 কেজি মরিচ বিক্রি করতে পেরেছেন তিনি। সমস্যার সমাধানে নানান রকম কীটনাশক স্প্রে করেও মেলেনি সুফল। গাছে যে কি হয়েছে বুঝতেইছি না, আমরা এই রোগ বলায় ধরতে পারিনি। সার ওষুধ প্রচুর দিছি, তোমরা সার দিছি, ওষুধ দিছি, কিন্তু এর কি হইতেছে যে মরিচই ধরতেছে না গাছে। শুধু নিখিল নন, একই সমস্যা এবার কপাল পুড়েছে জেলার বেশিরভাগ চাষির। এজন্য টানা অনাবৃষ্টি ও তীব্র তাপপ্রবাহকে দায়ী করছেন তারা।
এমন সংকটে কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের কাউকে পাশে না পাওয়ায় ক্ষোভ প্রকাশ করলেন অনেকেই। আগে খরায় ক্ষতি করছে, এখন বৃষ্টিতে ক্ষতি হচ্ছে, গাছ যাই আছে কোনো একটা মরিচ নাই, গাছ কুড়ি ধরে দিছে, কোনো ওষুধপাতি আমাকে সাজেশনের মতন মন মতো দিছি, কোনো কিছু অফিসার আসে না, তারা খেতেও আসে না যে আমরা কি ওষুধ ব্যবহার করব, কোনটা লাভবান হবি এই ক্ষেত বাদ দিয়ে কোনো পরামর্শই দেয় না। মরিচির গাছের রোগ বালাই হচ্ছে, এগুলো দমন করতে হলে ভালো কৃষি অফিসারের পরামর্শ দরকার, সেইটাই তো নাই আমাদের, তাহলে আমরা কিভাবে লাভবান হব? যদিও কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের কর্মকর্তাদের দাবি, কৃষকের পাশে থেকে নানা পরামর্শ দিয়েছেন তারা, তবে তাতে খুব একটা কাজ হয়নি। মাঝে যদি আপনার 2-3 বার বৃষ্টি হতো তাহলে হয়তো এরকম ভাবে সমস্যাটা হতে পারে। তাদেরকে পরামর্শ দিচ্ছে যে যখন রোদ প্রচন্ড ছিল তখন যেন একটু সেচের ব্যবস্থা করে, আর হলো যে আপনার যে চেক পোকার জন্য কিছু ইনসেক্টিসাইড, মাকড়ের জন্য মাকড়নাশক, ঠিক আছে, এবং কিছু মানে হরমোন এবং হলো বোরন সার, এগুলো প্রয়োগের মোটামুটি পরামর্শ আমরা দিয়েছি। কিন্তু দেখা যাচ্ছে যে রোদের তীব্রতা এমনই ছিল যে কিছু কিছু কৃষক আমাদের পরামর্শ অনুযায়ী ট্রিটমেন্ট দিলেও হয়তো অল্প পরিমাণে দিয়েছে, কিন্তু ওইভাবে আশানুরূপ ফল পায়নি আর কি, এরকম আর কি। রাজবাড়ীতে এবছর 870 হেক্টর জমিতে মরিচের আবাদ হয়েছে। এর মধ্যে শুধু বালিয়াকান্দিতেই হয়েছে 700 হেক্টর। ডেস্ক রিপোর্ট, চ্যানেল 24। নদ নদীর পানি কমতে শুরু করেছে উত্তরের জেলা কুড়িগ্রামে, কিন্তু সপ্তাহেরও বেশি সময় ধরে চলা এ বন্যায় ব্যাপক ক্ষতির শঙ্কা দেখা দিয়েছে কৃষিখাতে। কৃষকরা জানান, পানিতে তলিয়ে গেছে রোপা আমন, বীজতলা মরিচ, ভুট্টা, বাদাম ও সবজি ক্ষেত। ফলে চাষাবাদ নিয়ে দুশ্চিন্তায় আছেন তারা। কৃষকের যে ধানের চারা রোপণ করছে, এই চারাগুলো প্রায় মানে ধ্বংসের দিকে। পুকুরে যারা মাছ চাষ করে সেই মাছগুলো ব্যাপক ক্ষয়ক্ষতি হয়েছে। এলাকার কঠিন অবস্থা বর্তমান। বিছান পারছি, ওয়া গাড়ছি, বলান দিছি, এখন বলান টিকিট না টিকিলে কিনি খাত গাড়া লাগবে। বন্যাতে বিছন নষ্ট হয়ে গেছে, আমার বলতে না সবারই বিছন নষ্ট হয়েছে, এলে বিছন হবে না, এলে দিয়ে জমি গাড়া যাবে না। কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের হিসাবে এ বন্যায় কুড়িগ্রামে ৭,৩৫০ হেক্টর জমির ফসল তলিয়ে গেছে। এর মধ্যে পুরোপুরি ক্ষতিগ্রস্ত হয়েছে ১,৮২৪ হেক্টর, আর আংশিক ক্ষতিগ্রস্ত হয়েছে ৫,৫১৬ হেক্টর জমি। ইতিমধ্যে পানি কমে যাচ্ছে। আমরা আমাদের যারা মাঠ পর্যায়ের কর্মীরা আছেন তারা কৃষকদের পাশে আছেন, এবং পানি নেমে যাওয়ার পরে আমরা এই ক্ষতির যে পরিমাণ সেটি আমরা নিরূপণ করব। আমরা ইতিমধ্যে আমাদের যে নিমজ্জিত এলাকা সেটি আমরা আমাদের ঊর্ধ্বতন কর্তৃপক্ষকে জানিয়েছি, এবং পানি নেমে যাওয়ার পরেই কৃষকদের যে করণীয় সেটি আমাদের মাঠ পর্যায়ের কর্মকর্তারা কৃষকদের পাশে থেকে সেটি পরামর্শ দিচ্ছেন। এদিকে আজ সকাল থেকে আবারও বাড়তে শুরু করেছে দুধকুমার, ধরলা ও তিস্তার পানি। ফলে নতুন নতুন এলাকা প্লাবিত হলে বাড়তে পারে ক্ষতির পরিমাণ। গোলাম মওলা সিরাজ, চ্যানেল 24, কুড়িগ্রাম। টমেটো, পেঁয়াজ, সাথে পাম ক্রিমের লার্ভা দিয়ে তৈরি করা হচ্ছে সুস্বাদু এই খাবার। পরিবেশন করা হবে কঙ্গোর রাজধানী কিনশাসার এই এতিমখানার শিশুদের। বিশ্ব খাদ্য কর্মসূচি WFPর হিসাবে কঙ্গোর মোট জনসংখ্যার 1/4 খাদ্য সংকটে। এতিমখানা শিশুদের অর্ধেকই ভুগছে অপুষ্টিতে। মোকাবেলায় প্রোটিন সমৃদ্ধ বিকল্প খাদ্য সরবরাহে কাজ করছে বিভিন্ন সংস্থা। এই যেমন ফার্মস ফর অরফান্স। শিশুদের অপুষ্টি রোধে গবেষণার জন্য বিল ও মেলিন্ডা গেটস ফাউন্ডেশন থেকে বড় তহবিল পাওয়া এনজিওটির কর্মকর্তা বলছেন, শিশুদের আমিষের টেকসই সমাধানে কর্মকাণ্ডের কথা। শিশুদের পুষ্টির অভাব একটি গুরুতর সমস্যা, যা আমাদের এতিমখানাগুলোয় প্রকট। বিশেষ করে 5 বছরের কম বয়সীদের ক্ষেত্রে সবচেয়ে বেশি। তাই তাদের পুষ্টি এবং পরিবেশগত সমস্যার সমাধানে পোকামাকড়ের দিকেই গেলাম আমরা। এফএও বলছে, চর্বি, আমিষ, ভিটামিন, ফাইবার ও খনিজের একটি সমৃদ্ধ উৎস হতে পারে পোকামাকড়। এমন স্বীকৃতিতে পশ্চিম আফ্রিকা দেশটিতে দিন দিনই বাড়ছে এই খাদ্যের জনপ্রিয়তা। এটি বৈজ্ঞানিকভাবে প্রমাণিত যে মাংসের তুলনায় পোকামাকড়ে প্রোটিনের পরিমাণ বেশি। তাই রেস্তোরাঁগুলোয় উপাদেয় খাবার হয়ে উঠেছে। প্রতি মাসে 300 কেজি উৎপাদন বাড়ানোর আশা করছি।
parce que c'est scientifiquement prouvé. Et personnellement, à l'occasion de mon mémoire de fin de formation, কৃষি প্রকৌশলী হিসেবে থিসিসের সময় আমি স্থানীয় মুরগির খামারের অর্থনৈতিক সক্ষমতা প্রত্যক্ষ করি। তখনই গবাদি পশু পালন থেকে খাদ্য খরচ কমাতে বিদ্যমান বিকল্প সম্পর্কে ভাবতে শুরু করি, যার ফসল এই কালো সৈনিক মাছি আবিষ্কার। Et justement, nous avons এতিমখানায় অনুদান এবং রেস্তোরাঁয় চাহিদার সঙ্গে বেড়েছে বাণিজ্যিক উৎপাদনও, যদিও রয়ে গেছে নিরাপত্তা এবং মাপযোগ্যতার উদ্বেগ। এটি এমন একটি কার্যকলাপ যা সহজে পরিচালনা করা যায়। এতে খুব বেশি বিনিয়োগের দরকার হয় না, তবে একটু উন্নতি প্রয়োজন। সেক্ষেত্রে যাদের অর্থনৈতিক অবস্থা দুর্বল তাদের জন্য কিছুটা কঠিন হতে পারে। আমাদের লক্ষ্য মাছ এবং সয়াবিন থেকে তৈরি খাবারের বিপরীতে অবস্থান তৈরি। এক্ষেত্রে বড় বাধা উৎপাদন প্রক্রিয়া যান্ত্রিকীকরণ। এর সমাধান করা গেলে গুণগত মান ধরে রেখে বহুদূর যাওয়া সম্ভব। তবে প্রাথমিকভাবে সাফল্য পেলেও এই ব্যবস্থাকে টেকসই বলছেন না অনেকে। বেশিরভাগ গবেষণা বলছে খাদ্য নিরাপত্তার ঝুঁকি বাড়াবে পোকামাকড় চাষ, কারণ এতে এমন কিছু খাদ্যশস্য দরকার যা সরাসরি ঘাটতি তৈরি করবে মানুষের ব্যবহারে। মামুন উর রশিদ, চ্যানেল 24। কবিগুরু বলে গেছেন, শেষ নাহি যে শেষ কথা কে বলবে। লিওনেল মেসি বললেন শেষের কথা, নিজের না হলেও ওতামেন্দি আর দি মারিয়ার জন্য। কোপা আমেরিকা ফাইনালই হতে চলেছে আর্জেন্টিনার দুই তারকার শেষ ম্যাচ। তাদের জন্য শেষ লড়াইয়ে জিততে চান খুদে জাদুকর। জাতীয় দলের হয়ে শেষ ম্যাচ খেলার জন্য আমি প্রস্তুত নই, কিন্তু এটাই সময়। আমি এমন স্বপ্নই দেখেছিলাম, আর সেই স্বপ্ন আজ বাস্তব। দি মারিয়ার সাথে মেসির বন্ধুত্ব আর সম্পর্কটা অনেক পুরনো। সেই 2008-এ অলিম্পিক স্বর্ণজয় থেকে শুরু। এরপর কোপা, বিশ্বকাপ সবই জিতেছেন হাত ধরাধরি করে। শেষ কিছুদিন যেমন চাচ্ছি তেমনই হচ্ছে, পছন্দ মতো সবকিছু, এবং তা উপভোগ করছি। আমি জানি দি মারিয়া আর ওতামেন্দির শেষ ম্যাচ, তাদের জন্যই জিততে চাই। 4 ফাইনাল হারের পর চতুর্থ ফাইনাল জয়ের সুযোগ আর্জেন্টিনার। কোপা আমেরিকা, ফিনালিজিমা ও বিশ্বকাপের পর আরেক কোপা, আর মাত্র এক ধাপ। এই টুর্নামেন্টটা অনেক কঠিন ছিল, মাঠ খারাপ ছিল, তাপমাত্রাও অনেক কঠিন, প্রতিপক্ষের সাথে খেলাটাও কঠিন ছিল। তবে আবারও ফাইনালে উঠেছি কিছু অর্জন ও উৎসবের জন্য। আমাদের জন্য টানা চতুর্থ ফাইনাল, বলাটা খুব সহজ, কিন্তু যাত্রাপথ কঠিন ছিল। তবে কি এটাই মেসিরও শেষ? শেষ কথা কে বলবে আর কবে বলবেন? রেদওয়ান শুয়েব, চ্যানেল 24। ক্রিকেটার সংখ্যা অনেক, তবে মান বিবেচনায় আছে প্রশ্ন। অন্য দলগুলোর তুলনায় তারকা সংকট দীর্ঘদিনের। বৈশ্বিক আসরগুলোতে ভালো করতে না পারা 22 গজের প্রভাবশালী ক্রিকেটার সীমিত। বয়সভিত্তিক দলে ভালো করলেও সময়ের সাথে ঝরে পড়ার সংখ্যা অগণিত। বাস্তবতা মেনে নিয়েছে বিসিবি, দায় দিচ্ছে ক্রিকেটারদেরও। কন্টিনিউ করতে না পারা বা উপরের লেভেলে না গিয়ে পারফর্ম না করতে পারাটা, এটা কিন্তু আসলে দুই পক্ষেরই ব্যাপার। সীমাবদ্ধতার মাঝে নিয়মিত বিসিবির এইচপি দলের কার্যক্রম, যেখানে তরুণদের সাথে সিনিয়র ক্রিকেটাররাও সুযোগ সন্ধানী জাতীয় দলে জায়গা করে নিতে। যুব বিশ্বকাপ জয়ী আকবর আলী, রাকিবুলরা তো বটেই, হাই পারফরমেন্স ইউনিটের স্কোয়াডে সাদমান, আবু হায়দার, রনির মতো ক্রিকেটার। প্রথমবার 3 ফরম্যাটে খেলতে অস্ট্রেলিয়া যাচ্ছে এইচপি। ডারউইনে 9 দলের টি20 টুর্নামেন্ট শেষ করে পাকিস্তান এ দলের সাথে ওয়ানডের পাশাপাশি খেলবে 4 দিনের ম্যাচ। ইয়াং প্লেয়ারদেরকে যেমন নতুন পরিবেশে খেলার সুযোগ, একই সঙ্গে ওখানে একটা টুর্নামেন্ট খেলতে যাচ্ছি আমরা, সেটাও কিন্তু ভালো রেজাল্ট করা। এই সিরিজটায় টিমগুলি 3টা ফরম্যাটের টিম বানানো হচ্ছে, একই টিম কিন্তু 3টা ফরম্যাটেই খেলবে না। ঢাকা ছাড়ার আগে বিসিবির উদ্যোগকে সাধুবাদ জানিয়েছে ক্রিকেটাররা। নর্দার্ন টেরিটরির কন্ডিশনে খেলার অভিজ্ঞতা কাজে দিবে বলে বিশ্বাস তাদের। ভিন্ন ধরনের একটা কন্ডিশনে যাচ্ছি, তো আসলে একটা নতুন এক্সপিরিয়েন্স হবে বলে মনে হয়। অপরচুনিটিজ অলওয়েজ ইম্পর্টেন্ট, কারণ অ্যাজ এ প্রফেশনাল প্লেয়ার আমার হচ্ছে পারফর্ম করতে হবে, এটা আমি যেখানেই খেলি না কেন। ক্রিকেটারদের উপর নজর রাখছে নির্বাচক প্যানেল। চ্যাম্পিয়ন্স ট্রফির আগে পর্যাপ্ত বিকল্পের খুঁজে বিসিবি। ফিউচারে যাদেরকে নিয়ে আমরা হোয়াইট বলে চিন্তা করি তাদেরকেই দেওয়া হয়েছে প্রায়োরিটি। এবং টি20তে আপনি যদি স্পেসিফিক ধরেন, একটা খুব ভালো টুর্নামেন্ট যেখানে ডিফারেন্ট টাইপের টিমের সঙ্গে খেলা হবে, বিগ ব্যাশের টিম খেলবে আমরা জানি, সো পাকিস্তানের টিমও রয়েছে। খুব ভালো একটা চ্যালেঞ্জিং টুর্নামেন্ট আমরা আশা করছি। বিশ্বকাপ ব্যর্থতা সিরিয়াস করে তুলেছে বোর্ড কর্তাদের।
তারপরও গুঞ্জন আছে নির্বাচকরা স্কোয়াড দিতে দেরি করায় আগেভাগে অস্ট্রেলিয়া যেতে পারেনি হাই পারফরমেন্স ইউনিট। আরিফুল ইসলাম, চ্যানেল 24, ঢাকা। আমার এখনো মনে আছে আমি পাশের বোর্ডেই ছিলাম। আব্বু জাস্ট ওই ঘটনাটা ঘটার 5-10 মিনিট আগে আব্বু আমার বোর্ডটা দেখছিল বড় বড় চোখ করে। নিষ্ঠুর পৃথিবীতে শোকের সময় কই, বাস্তবতা মেনে শোককে শক্তিতে রূপ দিয়ে দাবার বোর্ডে ফিরেছেন তাহসিন তাজওয়ার জিয়া। যে 64 গুটির লড়াই করতে করতে চির বিদায় নিয়েছেন বাবা গ্র্যান্ডমাস্টার জিয়াউর রহমান। বাবার জীবনের শেষ প্রতিপক্ষ ছেলের সামনে। এনামুল হোসেন রাজীবও সেদিনের সেই দুঃসহ স্মৃতি ভুলতে পারেননি। ড্র মেনে নিয়েছেন কয়েক মিনিটের মধ্যে। বাবা হারালেও বাবার বুনে দেওয়া স্বপ্ন হারাতে চান না কিশোর দাবাড়ু। হতে চান দেশের প্রথম সুপার গ্র্যান্ড মাস্টার। আমি দাবা খেলবো, আমি দাবা ছাড়বো। আমি জানি না কি হবে, বাট আমাকে চেষ্টা চালিয়ে যেতে হবে। আব্বু আমাকে অনেক কিছু বলতো, আমি মাঝে মাঝে রেকর্ড করে রাখতাম আব্বুর কথাগুলো, টিপসগুলো। এখন ওগুলোই আবার শুনবো বারবার। কিন্তু সামনে কঠিন পথ, জানে তাহসিন ও তার পরিবার। জিয়া চাইতো সবসময় যে ও সুপার গ্র্যান্ড মাস্টার হবে তাহসিন। আমার ছেলেকে আমি সুপার গ্র্যান্ড মাস্টার বানানোর চেষ্টা করব। সময় লাগবে কিন্তু চেষ্টা করব। তা আমি চাই যে এখন দেখি আমি কতদূর পারি। এই একা তো চলতে পারবো না, সবার সহযোগিতা লাগবে। গেল বছর বাবার সঙ্গে দাবা অলিম্পিয়াডে গিয়েছিলেন তাহসিন। এবারও যেতে পারেন। জিয়ার মৃত্যু সে পথ খুলে দিয়েছে। জাতীয় দাবার সেরা 5-এ প্রয়াত এই গ্র্যান্ড মাস্টার। তবে তার অবর্তমানে যৌথভাবে ষষ্ঠ হয়ে সেই সম্ভাবনা টিকিয়ে রেখেছেন তাহসিন। প্লে অফে অনন্তর সাথে জিতলেই মিলবে হাঙ্গেরির টিকিট। আব্বু অ্যাকচুয়ালি এটা নিয়ে অনেক চিন্তিত ছিল যে আমরা দুইজন খেলতে পারবো কিনা। আমি 6th পজিশনে ছিলাম, তো আমরা এটা নিয়ে চিন্তিত ছিলাম যে গেম জিততে হবে, তাহলে আমি প্রথম 5 জনে ঢুকতে পারবো। আব্বু এতটা টেনশন নিল যে আব্বু চলে গেল আমাকে খেলার সুযোগটাকে। জিয়ার মৃত্যু আড়ালে ঠেলে দিয়েছে জাতীয় দাবায় মনন রেজানিরের অনন্য কীর্তি। 5 গ্র্যান্ডমাস্টারকে পেছনে ফেলে প্রথমবার চ্যাম্পিয়ন মাত্র 14 বছর বয়সী আরেক কিশোর। জহির সাগর, চ্যানেল 24, ঢাকা।